শপথ নিয়ে এই বিতর্ক আমরা শপথের আগেও করেছি, শপথের পরেও করতে হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে। ফলে এই যে দ্বিতীয় শপথটা না নেওয়ায়, ব্যারিস্টার নজিব আপনার সামনে, আপনারা দুজনে আইনজীবী, আপনারা ধারাটারা দেখে বলতে পারেন, কিন্তু আমি যেটা বুঝতে চাই আমরা দর্শক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, এই শপথ না নেওয়ায় আমার প্রথম প্রশ্ন, আইন লঙ্ঘন হলো কিনা? এইখানে বিএনপি ইথিক্যাল কোনো গ্রাউন্ডে জনগণের সঙ্গে কি প্রতারণা করলো? এবং বিএনপি যে শপথ নিল না, জামাত এবং এনসিপি নিল, এবং ব্যারিস্টার নজিব যেমনটা বলছিলেন 60 জন কোরাম হয়, তারা কি এখন সংবিধান সংশোধন নিয়ে আলাদাভাবে কাজ করতে পারবে কিনা এই 212 জন যদি শপথ নাও নেয়? দেখুন, আমরা দুইজন আইনজীবী হাজির করেছেন, এটার দুইজনে যদি একই ইস্যুতে বাহাস করি তাহলে যেটা এখানে অ্যাবসেন্ট সেটা হচ্ছে আসলে একটা কোর্ট। ফলে দুইজনের এই বাহাসের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত দেওয়ার জন্য একজন বিচারক দরকার ছিল। সেই বিচারক যেহেতু নেই, ফলে আমার আর্গুমেন্টটা আসলে ধরনটাও হবে অন্য জায়গায়। এখন লয়ের ক্ষেত্রে বেশ কয়েকটা প্রশ্ন ছোট ছোট আপনি আমাকে করেছেন, প্রশ্নগুলো আসলে ট্রিকিও। প্রথমত হচ্ছে যে এই শপথের না করার কারণে আইনগত ব্যত্যয় কী হয়েছে এবং তারা জনগণের প্রতি কোনো বেইমানি করলো কিনা, প্রতারণা করলো কিনা, এই দুটো জায়গাকে একটু আগে পরিষ্কার করি। এখন যে আইনের কথা জনাব মোমিন যেটা খুব দৃঢ়তার সাথে বলছেন, কোরামের কথা যেটা বলছেন সেটা সত্যিই বলছেন, সেটা 10 ধারাতেই ওই যে আদেশের 10 ধারাতে হচ্ছে পরিষ্কার করে বলা আছে যে আপনার 60 জন হলেই আপনার কোরাম পূর্ণ হবে। কিন্তু এর পরে যে কথাটা আছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে। কোরাম হলেও সংখ্যাগরিষ্ঠ উপস্থিতির মাধ্যমে আসলে সেটা হবে। সেটা ওনারা করতে পারবেন কি না বা সংসদে আসলে পজিশনটা কিভাবে দাঁড়াবে, কারণ যেহেতু 212 জন শপথ নিলেন না, তাহলে তাদেরকে এক্সক্লুড করে যে বিরোধী দলে যারা থাকছেন তারাই হচ্ছে কোরাম পূর্ণ করে তারাই সংবিধান সংশোধন করে ফেললেন। সেটার মধ্যেও তো এক ধরনের প্রায়োগিক জটিলতা তৈরি হবে যে মেজরিটি যারা আছেন তারা বলছেন যে আমি তো এটার পার্ট না, যদি এই ধরনের বিষয়গুলোতে যায়। ওইটা তো পরে দেখার বিষয়, কিন্তু আমি প্রথমের প্রশ্নগুলো বলি। সেটা হচ্ছে আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করেছি আমার আর্গুমেন্ট ইতিপূর্বেও, সেটা হলো যে আপনার 2025 সনের 13ই নভেম্বর রাষ্ট্রপতি একটা আদেশ দিলেন। এই আদেশটির মাধ্যমে আসলে ভিতরের কন্টেন্টে দেখবেন যে সংবিধানের সংশোধনীর কথা কিন্তু চলে আসছে এই আদেশের মাধ্যমে। রাষ্ট্রপতি বা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিন্তু কোনো গণপরিষদ না, সংবিধান সংশোধন করার ম্যান্ডেট কিন্তু তাদের ছিল না। বা ওই অবস্থাতে রাষ্ট্রপতি একটি আদেশের মাধ্যমে সংবিধানের মধ্যে একটি গুরুতর বিষয়কে গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়ে পরিবর্তন করে ফেলতে পারবেন, সেই এখতিয়ার কনস্টিটিউশনের মধ্যেই নেই। কারণ তিনি তো ওই কনস্টিটিউশন মেনেই কিন্তু আজকে পর্যন্ত শপথ পড়ানো বা উনি যে এখনও পর্যন্ত এক্সিস্ট করছেন এই বিদ্যমান সংবিধানের অধীনেই। তিনি এই আদেশটা যেটা দিলেন সেটা হচ্ছে ওনার যে মূল এখতিয়ারটা দেওয়া আছে সেটা হচ্ছে সংবিধানের 93 অনুচ্ছেদে। 93 অনুচ্ছেদ হচ্ছে ওনাকে দেওয়া আছে আদেশ দেওয়ার জন্য না, ওনাকে অধ্যাদেশ কীভাবে পাশ করতে পারবেন সে কথাটা বলা আছে। অধ্যাদেশের ক্ষেত্রে আমি একটা বিষয়কে বলছি যে উনি যদি, হ্যাঁ আমি ছোট করে বলছি যে অধ্যাদেশের ক্ষেত্রে ওনাকে 3টি যুক্তিসঙ্গত বিধিনিষেধ আছে। বিধিনিষেধের অন্যতম হচ্ছে যে এমন কোনো অধ্যাদেশ তিনি পাশ করতে পারবেন না যেটার মাধ্যমে সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়। তাহলে পরিবর্তন রহিত কোনোটাই তো আপনার অধ্যাদেশের মাধ্যমে করার সুযোগ নেই। তাহলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে আপনি কনস্টিটিউশনে চেঞ্জ করে ফেলবেন, মানে আপনি এই অর্ডারটাকেই এইটার তো আইনগত যৌক্তিকতা নাই। ফলে এইটার মাধ্যমে যদি আগায় তাহলে যে পরিস্থিতিটা তৈরি হবে, আপনি এখন যা কাজ করছেন সেটা তো আপনার 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর চ্যালেঞ্জ হবে না, সেটা চিন্তা করলে কিন্তু হবে না। আমাদের বলার উদ্দেশ্য এটা না যে আপনি পরিবর্তন করবেন না। আমি কিন্তু শুরুতেই বলছি যে পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে নিয়মের মধ্যে থেকে, আদারওয়াইজ কিন্তু আপনার বিপদের মধ্যে পড়তে হবে এবং আইনিভাবে চ্যালেঞ্জ হলে কিন্তু কোনোটাই টিকাতে পারবেন না। এই যে ওখানে তফসিল দিলেন উনি, সংবিধানের 3য় তফসিলের মধ্যে কিছু শপথের কথা বলা আছে, সেই শপথের মধ্যে তো আর এই শপথ নেই। এই অর্ডারের মাধ্যমে আপনি সংবিধানের মৌলিক জিনিস পরিবর্তন করে শপথ করাবেন কিভাবে? হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসছে, এই আলাপটা যখন আমি করছি তখন কিন্তু আইনজীবীর লেন্সটা কিন্তু আইনজীবীর। এই প্রশ্নটাই যদি আপনি একজন পলিটিশিয়ানকে করেন তিনি বলবেন যাদের রাখেন অসুবিধা নেই, এটা আমরা সংসদে বসে ঠিক করে ফেলবো।
এখন আমি আইনজীবী হিসেবে তো আর আমার ওই উত্তর দেওয়ার সুযোগ নেই যে এটা ঠিক আছে, যা আছে পরে দেখা যাবে, আমরা করে ফেলবো, করে নেবো, আগে আমরা আগাই। তো এখন আমাদের যেটা পেশাগত জায়গা থেকে আমরা যেভাবে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে, আপনি যখন একটা নিয়ম অনুসরণ করছেন, ওই নিয়মের মধ্যে থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন তাহলে আপনাকে প্রশ্নের মধ্যে পড়তে হবে না, আদারওয়াইজ আপনাকে প্রশ্নের মধ্যে পড়তে হবে। আজকে শপথ নিলেন কিভাবে? এই যে শপথ পাঠ করালেন, যে তৃতীয় তফসিলের কথা বলছি আমি, প্রধানমন্ত্রীর শপথের জায়গাটা শুধু একটা জায়গায় এক লাইন শুধু বলছি, যে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে ওখানে বলছে যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরেরটা, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। কোন সংবিধান? শপথ করছেন তো এটাতেই, এই সংবিধানের আপনি রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করার জন্য শপথ নিচ্ছেন। এই গ্যাজেটের মাধ্যমে বলছেন যে সব পরিবর্তন করে ফেলবেন 180 দিনের মধ্যে, এবং সেটার 14 ধারাতে বলছে পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার চূড়ান্তকরণ ও প্রকাশ, বলছে কারো অনুমোদন বা সম্পত্তিরও প্রয়োজন হবে না। জি, পরিষ্কার।